কিছুদিন পর তো আমি ডিম দেব, অথচ আমার একটা বাড়ি নেই। আমার ডিম ফুটে তো কিছুদিন পর তো আমার ডিম ফুটে ছানা বের হবে, আর ছানাদেরকে ঘরে রেখে তো আমাকে আবার খাবার খুঁজতে যেতে হবে। আমার ছানারা তো বাসায় একাই থাকবে। তখন যদি আবার কোনো শিকারী পাখি এসে আমার ছানাদের কোনো ক্ষতি করে, না না, তা আমি হতে দেব না। যাই, জঙ্গল থেকে কিছু কাঠ আমি খুঁজে নিয়ে আসি। কাঠ তো আমি পেয়ে গেলাম, এবারে আমাকে ভালো একটা গাছ খুঁজতে হবে, কিন্তু আমি কোন গাছটা নেব? টুনি এদিক ওদিক তাকিয়ে গাছ খুঁজতে থাকে। হঠাৎই একটা বড় গাছ দেখে টুনি বলতে থাকে, পেয়েছি পেয়েছি, আমি এই বড় বট গাছটার ডালেই ঘর বানাবো। না না বাপু, আর দেরি করে কোনো লাভ নেই, যাই আমি বরং আমার কাজে লেগে পড়ি। টুনি কাঠ দিয়ে বট গাছের ডালে একটি বাড়ি বানাতে থাকে। অর্ধেক বাড়ি বানাতেই সমস্ত কাঠগুলো শেষ হয়ে যায়। এই যা, কাঠগুলো কিনা শেষ হয়ে গেল, আবারও বাড়ি বানাতে যেতে হবে কাঠ খুঁজতে। চল টুনি চল, তুই আর দেরি করিস না। এরপর টুনি জঙ্গলের উদ্দেশ্যে উড়াল দেয়। আর ঠিক তখনই টুনির অর্ধ বাড়ির সামনে যজ্ঞ আসে। কতদিন হয়ে গেল আমি একটা নতুন বাড়ি বানাতে পারছি না। আরে ছোট্ট টুনি কিনা নিমিষে একটা বাড়ি বানালো। এই ছোট্ট গরিব টুনি নতুন ঘরে থাকবে, আর আমি কিনা পুরোনো ঘরে থাকবো? না না, তা কিছুতেই হতে পারে না। আমি এক্ষুনি এই ঘরটা ভেঙে দেবো। হ্যাঁ, হা হা হা। আমার নাম হলো যজ্ঞ কাক। আমি কখনো কারো ভালো দেখতে পারি না, কারো না। যজ্ঞ সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর টুনি সেখানে সামান্য কিছু কাঠ নিয়ে আসে। এরপর সে তার ভাঙা বাড়ি দেখে ভীষণ কাঁদতে থাকে। এ কে কি, আমার বাড়িটা এভাবে কে ভাঙলো? আমি তো একটু আগে বাড়িটা বানিয়ে রেখে চলে গেলাম। তবে কি এখানে কেউ এসেছিল? কে কে এমনটা করলো? আরে, ওই তো, ওই তো তোতা দাদা যাচ্ছে। আমি বরং তাকে গিয়ে জিজ্ঞেস করি। এরপর টুনি উড়ে তোতার কাছে যায়। কি ব্যাপার রে টুনি, তোর আবার কি হয়েছে? তুই এভাবে কাঁদছিস কেন? আসলে দাদা, আমি না বাড়ি বানানোর জন্য জঙ্গল থেকে কাঠ এনেছিলাম। অর্ধেক বাড়ি বানানোর পর আমার কিছু কাঠের কমতি পড়ে, তাই আমি আবারও কাঠ আনতে যাই। কিন্তু দেখো, ফিরে এসে আমি দেখি কে যেন আমার কাঠের ঘরটা ভেঙে ফেলেছে। দাদা, তুমি কি দেখেছো আমার ঘরটা কে ভেঙেছে? আমি তো তোর বাড়ি ভাঙতে কাউকে দেখিনি বোন, কিন্তু আমি যজ্ঞ কাককে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমি যাই রে বোন, আমার যে অনেক কাজ আছে। এই বলে তোতা সেখান থেকে উড়ে যায়। আর টুনি সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে। না না, এভাবে কেঁদে আর কি হবে? আমাকে তো বাড়ি বানাতে হবে। আমার কাছে যে আর কোনো কাঠ নেই। যাই, আমি বরং কিছু খড় খুঁজে নিয়ে আসি। এই খড় দিয়ে আমি আমার গাছের ডালে সুন্দর একটা বাড়ি বানাবো, আর সেখানে আমি ডিম দেব। টুনি খড় দিয়ে বাড়ি বানানোর কাজ শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই টুনির বাড়ি বানানোর কাজ শেষ হয়ে যায়। আরে আরে বাহ, বাড়িটা তো দেখতে বেশ সুন্দর হয়েছে। এখন তবে আমার আর কোনো চিন্তা নেই। যাই, এবারে গিয়ে মিষ্টি ফল খুঁজে নিয়ে আসি। বাড়ি বানাতে বানাতে আমার বড্ড ক্ষুধা পেয়ে গেছে। টুনি মিষ্টি ফল খোঁজার জন্য বনের গভীরে চলে যায়। আর ঠিক তখনই যজ্ঞ সেখানে আসে। আরে আরে, ছোট্ট টুনি তো দেখছি বেশ জেদি। একটা বাড়ি আমি ভেঙে দিয়েছি বলে জেদ করে আরেকটা বাড়ি বানিয়েছে। কোনো ব্যাপার না, তবে এই বাড়িটাও আমি ভেঙে দেব। এরপর যোগু টুনির ঘরের বাড়িটাও ভেঙে দেয়। এরপর সে সেখান থেকে চলে যায়। কালু কাক টুনির সেই ঘরটি ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে টুনি খাবার নিয়ে এসে দেখে তার ঘরটি ভাঙা। একে একে, ঝড় নেই বাতাস নেই, আমার ঘরটা এভাবে ভেঙে গেল কি করে? আমার এমন ক্ষতি কে করছে কিছুই তো বুঝতে পারছি না। আমি কত কষ্ট করে বাড়িটা বানিয়েছি। টিয়ে দিদি, ও টিয়ে দিদি, আমার বাড়িটা এভাবে কে ভাঙলো? তুমি কি কাউকে দেখেছো? আমি তো তেমন কাউকে দেখিনি, তবে ওখানে যজ্ঞ দাঁড়িয়ে ছিল বোন। তার মানে ওই যজ্ঞই আমার বাড়িটা ভেঙেছে। আমি এক্ষুনি যাবো ওর কাছে। যজ্ঞ দাদা, কাজটা কিন্তু তুমি একদম ভালো করোনি। পরপর তুমি দুবার আমার কষ্টের বাড়িটা ভেঙে দিয়েছো। আমি তোমার নামে বনের মোড়লের কাছে নালিশ দেব। চুপ কর বেয়াদব কোথাকার, তোর কাছে কি এমন প্রমাণ আছে বলতো যে তোর ঘরটা আমি ভেঙে দিয়েছি? প্রমাণ ছাড়া মোড়ল কোনো বিচার করবে না, বুঝতে পেরেছিস তো? এসব কথা বলে যজ্ঞ টুনিকে তাড়িয়ে দেয়। আর টুনি নদীর পাড়ে এসে কাঁদতে থাকে। আমি কত কষ্ট করে বাড়ি বানিয়েছিলাম, এখন আমি কোথায় থাকবো, কি করব? আমার মাথায় যে কোনো কিছুই আসছে না। তখনই নদীর পাড় থেকে ঈগলের ছানা ইকড়ে চিৎকারের আওয়াজ ভেসে আসতে থাকে। বাঁচাও, আমাকে বাঁচাও, মা, বাবা, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে ভেসে যাচ্ছি। আরে আরে, ছানারা তো ভেসে যাচ্ছে। না, এক্ষুনি ওকে উদ্ধার করতে হবে। মাসিমা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আজকে আমি মরেই যেতাম, জানো। তখনই সেখানে ঈগল আসে। এই দুনিয়ায় তুই আমার মেয়েটার হাত এভাবে ধরে রেখেছিস কেন বলতো?
তাছাড়া আমার মেয়েটার এমন অবস্থাই বা কি করে হলো? তুই নিশ্চয়ই আমার মেয়ের কোনো ক্ষতি করেছিস, তাই তো? আজ তো আমি তোকে কিছুতেই ছাড়বো না। আরে আরে বাবা, তুমি এসব কি বলছো তা কি বলো তো? টুনি মাসিকে তুমি কিছু করো না। টুনি মাসি আজকে না দেখলে আমাকে তুমি আর দেখতে পেতো না, আমাকে তুমি আর দেখতে পেতে না বাবা। এসবের মানেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে বাবা, আমি গাছের ডালে বসে বসে ফল খাচ্ছিলাম, হঠাৎই জোরে বাতাস আসে আর আমি তাল সামলাতে না পেরে নদীতে পড়ে গিয়েছিলাম। আমি তো সাঁতার জানি না, তাই আমি নদীতে পড়ে চিৎকার করছিলাম, আর তখনই টুনি মাসি এসে আমাকে বাঁচিয়েছে। টুনি বোন, আসলে আমি না বুঝেই তোকে অনেক কথা বলে ফেলেছি। তুই দয়া করে আমাকে ক্ষমা করে দে। কিন্তু তোর চোখে এমন পানি কেন? তোর আবার কি হয়েছে সেটা বলতো। এরপর টুনি কাঁদতে কাঁদতে ঈগলকে সবটাই খুলে বলে। তুই একদম চিন্তা করিস না, আমার দুটো বাড়ি, একটা নদীর পাড়ে আর একটা হচ্ছে বনের ওপারে। বনের গভীরের যে বাসাটা, ওখানে আমরা থাকি। আর তুই তো নদীর পাড়টাতেই থাকতে পারবি। এই গো দাদা, আমি তোমার এই ঋণ কোনোদিনও পরিশোধ করতে পারবো না দাদা। দাঁড়ে বোন, এখন ওই বাড়িটাতে গিয়ে তুই বরং রেস্ট নে। আর হ্যাঁ, কোনো বিপদ হলে আমাকে বলিস কিন্তু। টুনি ঈগলের বাড়িতে প্রবেশ করে, আর এদিকে ঈগল তার মেয়েকে নিয়ে বনের গভীরে প্রবেশ করে। টুনি অনেক সুখে শান্তিতে নদীর পাড়ে ঈগলের দেওয়া সেই বাড়িতে বসবাস করতে থাকে। এমনই একদিন টুনি তার বাসায় দুটো ডিম দেয়। আর কিছুদিনের মধ্যেই তো আমার ডিম ফুটে ছানা বের হবে, আজকে আমাকে অনেকগুলো খাবার সংগ্রহ করে রাখতে হবে। যাই যাই, আমি বরং খাবার খুঁজতে যাই। টুনি খাবার খোঁজার জন্য বনের দিকে উঠতে থাকে। এদিকে যজ্ঞ কাক টুনিকে উঠতে দেখে বলে, এত বড় বাড়িটা কিনা টুনি আবারও বানিয়েছে। আজ তো আমি ওর বাড়িটা আর ভাঙবো না, আজ আমি ওর বাড়িটা দখল করব। যজ্ঞ, যা যা, তুই বরং ভেতরে ঢুকে পড়। যজ্ঞ ঘরের ভেতরে ঢুকে, এরপর সে দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর সেখানে টুনি চলে আসে। সে কি যজ্ঞ দাদা, তুমি আবার আমার বাড়িতে কেন ঢুকেছো? বের হও, বের হও বলছি, ভেতরে যে আমার দুটো ডিম আছে। এই টুনি শোন, আজ থেকে বাড়িটা আমার, তুই এখান থেকে চলে যা, চলে যা বলছি। বেশি ডিম ডিম করলে কিন্তু তোর ডিমগুলোই আমি ভেঙে দেব। এতদিন আমার কষ্টের বাড়ি ভেঙেও তোমার শান্তি হয়নি তাই না? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এরপর টনি উড়ে গিয়ে ঈগলকে সবটা বলে আসে। সব শুনে তো ঈগল ভীষণ রেগে যায়। তুই আমার সঙ্গে চল টুনি, আজ আমি ওই যজ্ঞকে মজা দেখাবো। শয়তান যজ্ঞ, তুই আমার বোনের বাড়ি দখল করবি তাই তো? দাঁড়া। এসব কথা বলে ঈগল যজ্ঞর উপর আক্রমণ করতে শুরু করে, আর যজ্ঞ আহত হয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর থেকে টুনি ঈগলের বাড়িতে একাই সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। আজ বড্ড সুন্দর লাগছে আমাকে দেখতে, একদম সবার নজরে লাগার মতো। আর আমার গা থেকে অনেক সুগন্ধ বেরোচ্ছে, সবাই আমার সুগন্ধে মুগ্ধ হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে পাকাম নিজে নিজে হাসতে থাকে। কিরে, তুই আর এই কাছে থেকে কি করবি? সবাই তো আমার দিকেই তাকাবে আর সবাই আমারই প্রশংসা করবে। তুই দেখ, আমি দেখতে কতটা সুন্দর হয়ে গেছি। তুই তো আগের মতোই রয়ে গেছিস, তোর গায়ের রং আর পাতার রং তো একই, তোকে তো কোনো পাখির চোখেই পড়বে না। তুই আমাকে এমন ভাবে বলছিস কেন রে? তুই আর আমি তো একই ফল, আর তোর নামও যা আমার নামও তো সেটাই। আর কদিন পর আমিও যখন পাকবো, ঠিক তখন তোর গায়ের রঙের মতন আমারও গায়ের রং হবে, ঠিক তোর মতোই। আর এটা নিয়ে অহংকার করার কিছু নেই রে বন্ধু। যাই হোক, আমরা তো একই গাছের ফল, তাই না? এই চুপ কর তো, তুই আমাকে বন্ধু বলতে আসবি না, আমি তোর বন্ধু নই। তোর চেহারা দেখ আর আমার চেহারা দেখ, আমি কত সুন্দর হয়েছি। আর আমাকে দেখে তোর অনেক হিংসে হচ্ছে তাই না? আমার এমন আকর্ষণীয় চেহারা দেখে তোর বুঝি সহ্য হচ্ছে না? তুই এভাবে বলছিস কেন? আমি এসব কথা কখনো ভাবিনি রে, আর নিজেকে নিয়ে কখনো অহংকারও করি না। আর এভাবেই দু আমের মধ্যে ঝগড়া হতো। একদিন সুখী পায়রা এসে পাকা আমটা যে ডালে ধরা ছিল সে ডালে এসে বসে, আর এ দেখে পাকা আম তো ভীষণ রেগে যায়। এই, তুই আমার ডালে বসলি কেন রে? তোর ওজনে যদি আমার ডালটা ভেঙে যায় তখন কি হবে? হ্যাঁ, তোর গায়ের ময়লা যদি আমার গায়ে পড়ে তাহলে তো আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ওঠ, ওঠ বলছি, এখান থেকে চলে যা বলছি। পাকা আম বন্ধু, তুই এভাবে বলছিস কেন? নিশ্চয় এই পাখিটা ক্লান্ত হয়ে এখানে বসেছে আর একটু বিশ্রাম নিচ্ছে। তাতে তো সমস্যা কি বলতো? পাখি বন্ধু, তুমি আমার এখানে আসো, আমার ডালে বসে বিশ্রাম নাও। তোমার যতক্ষণে ইচ্ছা আমার ডালে বসে থাকতে পারো, আমি তোমায় কিছুই বলবো না পাখি।
এরপর সুখী পায়রা সেখান থেকে উড়ে এসে কাঁচা আমের ডালে বসে আর কাঁচা আমের সাথে গল্প করতে থাকে। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। এই পাখি বলতো কে বেশি সুন্দর, কাঁচা আম নাকি আমি? বলতো কাকে বেশি সুন্দর লাগছে, আমাকে নাকি কাঁচা আমকে? আমি দেখতে অনেক সুন্দর, তাই না রে? দেখো তোমরা দুজনেই তো আমার কাছে সুন্দর, কারণ তোমরা যে দুজনেই একই গাছের ফল। কারণ তোমার গায়ের রংটা একটু আগে বদলে গেছে, তাই তুমি আগে পেকে গেছো। তবে কাঁচা আম পাকলে ওর গায়ের রঙও তোমার মতো হলুদ হবে। তাই দুজনের মূল্যই আমার কাছে সমান। আর তাছাড়া তোমার ব্যবহার মোটেও সুন্দর নয়, কাঁচা আমের ব্যবহার অনেক সুন্দর। পাখির কথাগুলো পাকা আমের মোটেও ভালো লাগে না। সে পাখির কথা শুনে ভীষণ রেগে যায়। এই তুই থাম তো, আমি সব বুঝতে পারছি। ওই কাঁচা আম তোকে ডালে বসতে দিয়েছে বলে তুই ওর পক্ষ নিয়ে কথা বলছিস, তাই না? শয়তান পাখি কোথাকার, তুই না বললেও আমি জানি আমি কাঁচা আমের চেয়ে অনেক বেশি সুন্দরী আর অনেক সুস্বাদুও বটে। শয়তান পাখি, তুই এক্ষুনি এখান থেকে চলে যা বলছি। তুমি সত্যি অনেক বোকা, আমি কারো পক্ষ নেইনি, যা সত্যি তাই বলেছি। এ কথা বলে সুখী পায়রা সেখান থেকে উড়ে চলে যায়। তুই পাখি বন্ধুকে ওভাবে বললি কেন? হ্যাঁ, তোর কথায় পাখি বন্ধু হয়তো নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। নিজেকে নিয়ে এত অহংকার করিস না বন্ধু, জেনে রাখিস অহংকার কিন্তু পতনের মূল। এই তোর জ্ঞান দেওয়া বন্ধ করবি? হ্যাঁ, চুপ করে থাক একদম, আমাকে মোটেও জ্ঞান দিতে আসবি না। এসব কথা বলে পাকা আম আবারও কাঁচা আমকে কথা শোনাতে থাকে। আর এভাবেই দুই আমের দিন কাটছিল। একদিন টুনটুন কাঁদতে কাঁদতে কাঁচা আমের ডালে এসে বসে। এ দেখে কাঁচা আমের অনেক মায়া হয়। এ কি ছোট টুনটুন, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? না, আমি কারোর সাথে কথা বলবো না, আর মায়ের কাছেও ফিরে যাব না। এসব তো বুঝলাম টুনটুন, কিন্তু কি হয়েছে তোমার সেটা বলবে তো। তোমার মা কি করেছে তোমার সাথে? মা আমাকে বকেছে, অনেক বকেছে। মাকে না বলে আমি বাসা থেকে সব মিষ্টি খেয়েছিলাম, তার জন্য মা আমায় কতগুলো কথা শোনালো, অনেকগুলো বকে দিয়েছে। ও আচ্ছা, এজন্য বোধ হয় তোমার মা অনেক রাগ করেছে। তোমার মা তো ঠিক কথাই বলেছে টুনটুন, না বলে কোনো জিনিস নেওয়াকে চুরি বলে, বুঝলে? আর চুরি করা খুবই খারাপ কাজ। যদি তোমাকে নিষেধ না করে তাহলে তুমি বড় হয়ে অনেক বড় খারাপ কাজ করবে আর অনেক বিপদে পড়তে পারতে। আর শোনো টুনটুন, তুমি যে একসঙ্গে এতগুলো মিষ্টি খেয়ে ফেলেছো, এতে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। আর তুমি জানো না অতিরিক্ত কোনো কিছু খাওয়া ভালো না। তুমি আর তোমার মায়ের উপর রাগ করে থেকো না টুনটুন, তুমি বাড়ি ফিরে যাও। না টুনটুন, তুমি ভুলেও কাঁচা আমের কথা শুনো না। তুমি যা করেছো একদমই ঠিক করেছো। তোমার মা তোমাকে মোটেও ভালোবাসে না, বিনা কারণে তোমায় কত বকেছে। আর কাঁচা আম তো দেখতেও খারাপ, তাই তোমাকে খারাপ বুদ্ধি দিয়েছে। একই বন্ধু, তুই এই ছোট ছানাটাকে এভাবে কেন বলছিস বলতো? বলছি টুনটুন, তুমি আমার কথা শোনো। তোমার মা তোমায় অনেক ভালোবাসে, বুঝলে? তোমার মা তোমাকে বকা দেওয়ার পর নিশ্চয়ই মনে মনে অনেক কষ্ট পাচ্ছে। তুমি বাসায় ফিরে যাও টুনটুন, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। কাঁচা আমের এমন কথা শুনে টুনটুন দ্রুত বাসায় ফিরে যায়। আহারে, তখন যে মেয়েটাকে আমি এভাবে কত কথা শোনালাম, মেয়েটা নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। না জানি আমার ছোট্ট মেয়েটা রাগ করে কোথায় জানি গেল। হে উপরওয়ালা, আমার মেয়েটা কোথায় গেল? টুনির কথা শেষ হতে না হতেই টুনটুন বাসায় ফিরে আসে। সে কি সোনা, তুই বাসায় ফিরে এসেছিস? মা, আমার বড্ড ভুল হয়ে গেছে রে মা, আমি তোকে অনেক বকেছি। আর তুই আমাকে ছেড়ে আর কোথাও যাস না, তবে আমি তোকে আর কখনো বকবো না। আমি ভুল করেছি মা, আমি আর কখনো তোমাকে না বলে খাবার খাবো না, আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি একটু দাঁড়াও মা, আমি এক্ষুনি আসছি। এ কথা বলে টুনটুন উঠতে শুরু করে দেয় আর কাঁচা আমের কাছে যায়। কাঁচা আম বন্ধু, তুমি একদমই সত্যি কথা বলেছ। আমার মা আমাকে অনেক ভালোবাসে। আমায় বকে দিয়ে আমার মা অনেক কষ্ট পেয়েছে জানো। তোমাকে অনেক ধন্যবাদ কাঁচা আম বন্ধু। আর শয়তান পাকা আম, তুই আমাকে অনেক খারাপ কথা বলেছিস। আর তুই অনেক অহংকারী, তাই না? আর তুই তো এখন পেকেও গেছিস।
আর এবার আমি তোকে পেরে নিয়ে বাসায় যাব আর অনেক মজা করে খাবো। এসব কথা শুনে পাকা আম ভীষণ ভয় পায়। এসব তুমি কি বলছো টুনটুন? বন্ধু কাঁচা আম, তুমি বাঁচাও আমাকে। এ নাকি আমাকে নিয়ে যাবে আর খেয়ে ফেলবে। বন্ধু, অহংকারের পতন এভাবে হয়, বুঝেছো? তুমি আগে পেকেছিলে বলে তুমি অহংকার করে কত কথা শুনিয়েছে আমাকে, কিন্তু বন্ধু এটা তো একবারও ভাবিসনি আমার আগে তোকে অন্যের খাবার হতে হবে। তোকে দেখে এখন আমি হাসি ঠাট্টা করব না রে, আমাকেও একদিন কেউ পেরে নিয়ে খেয়ে ফেলবে, এটাই যে নিয়ম। এরপর টুনটুন পাকা আমটাকে পেরে সেখান থেকে চলে যায় আর এভাবেই পাকা আমের অহংকারের পতন ঘটে। কষ্টে পড়াশোনা করে ভালো একটা চাকরি পেয়েছে টুনি। টুনি মাস শেষে মোটা অঙ্কের একটা বেতন পেত। টুনি অনেক কালো ছিল, যার কারণে কেউই তাকে বিয়ে করতে চাইতো না। একদিন টুনি টাকার লোভে পড়ে এক পাত্রপক্ষ আসে টুনিকে দেখতে। আমার মেয়ে অনেক পছন্দ হয়েছে, আমি আজই বিয়ের কাজটা সম্পন্ন করতে চাই। আমারও খুব পছন্দ হয়েছে রে বাবা, তুই যখন চাচ্ছিস তো আজই বিয়ের কাজটা সম্পন্ন করি, কি বলিস তুই? আপনারা যখন এত করে চাচ্ছে তবে আজই বিয়েটা হোক। এরপর বিয়ের আয়োজন শুরু করা হয় আর টোনা আর টুনির বিয়ের কাজ সম্পন্ন হয়। টোনা টুনিকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে। বিয়ের প্রথম কদিন খুব ভালোভাবেই কাটছিল। বৌমা, আমার 10,000 টাকার প্রয়োজন, দাও তো এক্ষুনি টাকা। 10,000 মানে? আপনাকে না কয়েকদিন আগেই 10,000 টাকা দিলাম। কি, এখন কি তোমাকে আমি কৈফিয়ত দেব নাকি? হ্যাঁ, আমি তো কৈফিয়ত চাইনি মা, আমি তো শুধু জানতে চাইলাম। তখন টোনা এসে হাজির হয়। পুরো কথা না শুনেই টুনিকে ধরে মারতে থাকে। তোর এত বড় সাহস, তুই আমার মায়ের মুখে মুখে তর্ক করছিস? আমার মা সামান্য 10,000 টাকা চেয়েছে, এটা দিতেই তোর গায়ে লাগছে? এরপর টোনা টুনিকে অনেক মারে, তারপর ঘরে চলে যায়। টুনি ভীষণই কষ্ট পায় টোনার এই ধরনের আচরণ দেখে, তবুও টুনি কিছুই বলে না, মুখ বুজে সব সহ্য করে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। এরপর একদিন টোনা অফিস থেকে বাড়ি ফিরে আসে। মা গো, আমার সর্বনাশ হয়ে গেছে মা, বস আমাকে চাকরি থেকে বাদ দিয়েছে, এখন আমি কি করে সংসার চালাবো? এটা তুই কি বলছিস বাবা? ভেঙে পড়ো না তুমি, তোমার চাকরি চলে গিয়েছে তো কি হয়েছে, আমার চাকরি তো আছে তাই না? আমি যা বেতন পাই সেটা দিয়ে সুন্দরভাবে সংসারটা চালিয়ে নিতে পারবো গো। না না, এটা হয় না, আমি কাপুরুষের মতো ঘরে বসে বউয়ের টাকায় চলতে পারবো না। আপনি একটু বোঝান না আপনার ছেলেকে। বা, বৌমা তো ঠিকই বলেছে, তোর চাকরি চলে গেছে, এটা তো তোর দোষ না তাই না? আর বৌমা তো ভালোভাবেই সংসার চালাতে পারবে, তুই আর আপত্তি করিস না বাবা। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তবে তাই হোক। এরপর থেকে টুনি বাড়ির সব কাজ একাই করে, সবার অনেক যত্ন করে, রান্না বান্না সব ছেড়ে সবাইকে খাইয়ে অফিস চলে যায়। অফিসের চাপ সব সামলে নিয়ে আবার বাড়ি চলে এসে সবার জন্য রান্না করে। এভাবেই টুনির দিন কাটতে থাকে। একদিন টুনির অফিস থেকে ফিরতে একটু দেরি হয়, সেই সুযোগে মিনু টোনাকে ঘরে ডেকে নিয়ে বলে, দেখ বাবা, কালো বউয়ের থেকে টাকা নিয়ে নিয়ে আমি কত দামি দামি গহনা বানিয়েছি। এই কালো বউ এসে তো আমি অনেক বড়লোক হয়ে গেলাম রে, তার উপর তো আমার কোনো কাজই করতে হয় না। হ্যাঁ মা, তা ঠিকই বলেছে, আমাকে দেখো না মা, আমি আমার বন্ধুদের সাথে পার্টি আড্ডা সব কিছুই কত সুন্দরভাবে করতে পারছি। তোমার কথায় কালো মেয়েকে বিয়ে করে অনেক ভালোই হয়েছে মা, তোমার মাথায় যে এই বুদ্ধিগুলো ছিল আমি বুঝতেই পারিনি, না হলে ওই কালো মেয়ের সাথে কে সংসার করে? ওর মতো মেয়েকে আমি আমার কাজের মেয়েও বানাবো না, সে কিনা হয়েছে আমার বউ। হ্যাঁ রে বাবা, এখন থেকে আরো বেশি টাকা নিয়ে আরো দামি দামি গহনা বানাবো আমি। এরপর যখন কালো বউ থাকবে না তখন সেগুলো বিক্রি করলেও আমার অনেক টাকা হবে রে। ঠিক বলেছ মা, ওর কাছ থেকে সব টাকা পয়সা হাতিয়ে নিতে হবে আর আমরা আরাম আয়েশে দিন কাটাতে পারবো। মিথ্যে মিথ্যে কেমন বললাম, আমার চাকরিটা চলে গেছে, আসলে আমি তো চাকরিই করতাম না, সেটা কে জানে বলো। এদিকে টোনা আর মিনুর সব কথাগুলো টুনি দরজার আড়াল থেকে শুনে ফেলে। সব শুনে টুনির ভীষণ রাগ হয় আর টুনি মনে মনে ভাবে, আমি এদের জন্য এত কষ্ট করেছি আর এরা আমাকে প্রয়োজনে ব্যবহার করেছে, এদের তো উচিত শিক্ষা দিতেই হবে, কালো বলে তো আমি দুর্বল নই।
আমি কখনো ওদের আশা পূরণ হতে দেব না। এই বলে টুনি তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর সকালবেলা টুনি ঘুম থেকে উঠে মিনুকে বলে, মা, আমার জন্য সকালের নাস্তাটা বানিয়ে আনুন তো। এ কি বৌমা, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? হ্যাঁ, আমাকে তুমি রান্না করতে বলছো? না, আমি রান্না করতে পারবো না। আমার মাথা একদম ঠিক আছে মা, আমি সারাদিন অফিস করে অনেক ক্লান্ত হয়ে যাই। বাড়ির কাজ করতে অনেক কষ্ট হয়ে যায় আমার। তাই আমি ঠিক করেছি এখন থেকে বাড়ির রান্না বান্না সব আপনি সেরে রাখবেন। এমনিতেও তো কোনো কাজই করেন না আপনি। শোনো বৌমা, আমি কোনো রান্না বান্না করতে পারবো না। রান্না করার জন্য তো একটা কাজের মেয়ে রাখতেই পারো, তাই না? কাজের মেয়ের টাকা কি আপনি দেবেন মা? আপনি কি কোনো চাকরি করেন নাকি আয় রোজগার করেন যে আপনি কাজের মেয়ে রাখবেন? কাজের মেয়ের বুঝি বেতন দিতে হবে না? টুনির কথা শুনে মিনু আর কোনো কথাই বলে না। তখন টুনি বলে, আমি অফিস থেকে এসে যেন দেখি সব কাজ ছেড়ে রাখা হয়েছে। এই বলে টুনি অফিসে চলে যায়। আর এভাবেই সারাটা দিন কেটে যায়। রাতে টুনি বাড়িতে ফিরে আসে। তখন টোনা টুনিকে বলে, টুনি, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, তুমি আমার মাকে রান্না করতে বলেছো। আমার মাথা একদম ঠিক আছে। তোমার মাকে তো আমি রান্না করতে বলেছি, আর বাকি কাজগুলো সব তুমি করবে। থালা বাসন মাজবে, ঘর মুছবে, বাজার করবে, আর আমি এখন থেকে বসে বসে খাবো। চাকরি তো করো না, আদৌ চাকরি করতে কিনা তারও সন্দেহ আছে। তাই বাড়ির সব কাজ তুমি করবে। আমি বাড়ির কোনো কাজ করতে পারবো না। তাহলে কি শুধু কালো বউয়ের কষ্টের উপার্জনের টাকা খেতে পারবে? এত কথা আমি বলতে পারবো না। এবার বাবু যাও তো, আমার জন্য এক কাপ চা নিয়ে এসো তো। যাও বলছি, নইলে আমি তোমাদের আর একটা টাকাও দেব না, খাবারও দেব না। এ কথা শুনে টোনা বাধ্য হয়ে টুনির জন্য চা আনতে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এক সন্ধ্যায় মিনু টোনাকে বলে, বাবা টোনা, আমাদেরই ভুল হয়েছে রে। আমাদের এই কালো বউয়ের উপর এত অত্যাচার করা ঠিক হয়নি। হ্যাঁ মা, আমাদের অনেক ভুল হয়েছে। এবার আমাদের টুনির কাছে ক্ষমা চাওয়া উচিত। হ্যাঁ রে বাবা, তুই ঠিকই বলেছিস। এতদিন আমরা মেয়েটার উপর অনেক অন্যায় করেছি। একবার কি ভেবেছি ওরও তো অনেক কষ্ট হয়, বাড়ি ঘরের কাজ সামলিয়ে আবার অফিসে যেতে হয়। আমরা তো শুধু টাকাটাই চিনলাম রে বাবা। এই 2 দিন কাজ করেই আমি বুঝেছি কত কষ্ট কাজ করতে। আমিও বুঝেছি মা, ওর অনেক কষ্ট হয়েছে। আমরা তো শুধু ওর রূপটাই দেখেছিলাম। ওর রূপের জন্য আমরা তো ওকে পছন্দ করিনি, কিন্তু মা, ওর মনটা অনেক ভালো মা। টোনা আর মিনুর কথাগুলো টুনি আড়াল থেকে শোনে আর তাদের সামনে চলে আসে। আমি এটাই চেয়েছিলাম মা, আপনারা যেন আপনাদের নিজেদের ভুল বুঝতে পারেন। তাই আপনাদের দিয়ে কাজ করিয়েছি। আমাকে আপনারা ক্ষমা করে দিন। না বৌমা, তুমি কেন ক্ষমা চাচ্ছ? ক্ষমা তো আমাদের চাওয়া উচিত। অন্যায় তো আমি করেছি, আমাকে ক্ষমা করে দাও মা। আমার অনেক ভুল হয়েছে, আমি আর কখনো এমনটা করব না। তোমাকে অনেক ভালোবাসবো। এখন থেকে তোমার সব কাজেই আমি সাহায্য করব। তুমি শুধু আমাকে মাফ করে দাও বৌমা। আমাকেও মাফ করে দাও টুনি, আমারও ভুল হয়ে গেছে। এখন থেকে আমি আবার নতুন চাকরি খুঁজবো। তোমার পাশাপাশি আমিও রোজগার করব। তবেই তো আমরা সবাই অনেক ভালো থাকবো, বলো? আমি তোমাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, শুধু তোমাদের ভুল বোঝার অপেক্ষায় ছিলাম। এরপর থেকে তারা 3জন মিলে অনেক সুখে শান্তিতে বাস করতে থাকে।